আমি যখন জানতে পারি আমি মা হতে চলেছি তখন আমার মতো খুশি আর কেউ ছিল না। ফজরের আগে আমি প্রেগন্যান্সি টেস্ট করেছিলাম। আল্লাহ পাক আমার চোখের পানি কবুল করেছেন। আমি চোখের পানি মুছে আমার স্বামীকে ডেকে তুললাম। এই খুশির খবরটা আর চেপে রাখতে পারছিলাম না। আমার স্বামীকে বললাম আমরা মা বাবা হতে চলেছি। এই খুশির খবরটা শুনেও আমার স্বামী রাগ দেখিয়ে বলল, এতে এত নাচার কি আছে? এখন আমি বাচ্চা চাই না, তুমি কালই ডক্টরের কাছে যাবে। স্বামীর কথাই মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা বাচ্চার জন্য কত কেঁদেছি, একটা সময় সেও চেয়েছে। আর এখন এসব বলার মানে কি? আমি রাগ করেই বললাম, বাচ্চা রাখবা না মানে? তুমি তো 5 বছর বাচ্চা চাইলে, এখন বাচ্চা লাগবে না মানেটা কি? আমার স্বামী রেগে গিয়েই বললেন, বাচ্চা লাগবে না মানে লাগবেই না। সকালে গোসল করে রুম থেকে বের হয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করি। শাশুড়ি বলেন, কি হয়েছে মা? তখন শাশুড়িকে ডেকে নিয়ে বলি, মা আমি প্রেগনেন্ট। আমার শাশুড়ির মুখটাও ফ্যাকাশে হয়ে গেলেন। তারপর তিনি কথা না বলে সেখান থেকে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আসলে ঘটনাটা কি। আমার বাবার বাড়িতে ফোন দিয়ে আমার মাকে বলার পর আমার মা যে কি খুশি, একমাত্র আমার মাই আমার খুশিটা বুঝলো। আমার স্বামী ঘুম থেকে উঠেই কথা না বলে নাস্তা করে অফিসে চলে গেল। আমি বেশ অবাক হলাম। দুপুরেই আবার বাসায় ফিরে আমাকে বলে, রেডি হও, এক জায়গায় যেতে হবে। ভাবলাম হয়তো আমাকে সারপ্রাইজ দেবে। মনে মনে খুশি হলাম। তারপর রেডি হলাম। তারপর সে আমাকে নিয়ে গেল একজন ডক্টরের কাছে। সেখানে তো আমাকে চেক আপ করাতে নিয়ে যাওয়া হলো। সেখানে আমার ব্লাড নেয়, ইউরিন নেয়, নিয়ে টেস্ট করানোর 2 ঘন্টা পর রিপোর্ট আসলো। আমি 2.5 মাসের প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ আছে। আমি তো অনেক খুশি। আমার মধ্যেও আরেকজন বড় হচ্ছে। আমার স্বামী তখন আমাকে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে বাইরে গিয়ে বসতে বলে। আমি তখন চলে আসি। সে ডক্টরের সাথে কি একটা পরামর্শ করলো। সে বাইরে আসার পর বলল, আরেক জায়গায় যেতে হবে, চলো। আমি তার ব্যবহারে অবাক হলেও তার সাথে যাই। আমাকে একটা বাসায় নিয়ে যাওয়া হলো। সেখানে 20 মিনিটের মধ্যে ওই ডক্টর চলে এলো। এরপর আমরা রুমের ভিতরে গেলাম। আমাকে 2টা ওষুধ খেতে দেয় ওই ডক্টর। আমি বললাম, এটা কিসের ওষুধ আর এখানেই আছি বা কেন? আমার স্বামী ধমক দিয়ে বলল, ডক্টর খেতে বলছে, খাও। আমার তখন সন্দেহ লাগে। আমি ওষুধগুলো মুখে দিয়ে না গিলে জিহ্বার নিচে রেখে দিই। তারপর হাতে থাকা টিস্যুর মধ্যে ফেলে দেই। তারপর আমার স্বামীকে বলল, এখন 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি বাসায় চলে যান। আমি বাইরে আসলেও আমার স্বামী বাইরে না এসে ডক্টরের সাথে কি একটা পরামর্শ করে। আমি লুকিয়ে দরজার আড়ালে আবছাভাবে শুনি। ডক্টর বলছিল 4-5 ঘন্টার মধ্যে প্রচুর রক্ত খরচ হবে, আপনি রক্তের ব্যবস্থা করুন, বিষয়টা যেন জানাজানি না হয়। আমার স্বামী বললেন, স্যার আপনি আমার অনেক হেল্প করলেন, এই বিষয়টা কেউ জানবে না। তার পায়ের আওয়াজ পেতেই আমি তাড়াতাড়ি সরে আসলাম। আমি ভাবলাম এরা চায়টা কি? এরা তো আমার বাচ্চাকে নষ্ট করতে চায় না। আমি বাসায় ফিরে আসলাম। আমার স্বামী 1 বাটি গরম স্যুপ এনে বলল, এটা খেয়ে নাও। আমার কেন জানি সন্দেহ হচ্ছিল। আমি বললাম, রাখো, পরে খাবো। আমার স্বামী বলল, এখনই খাও। আমি বললাম, ওই ওষুধ খাওয়ার পর কেমন জানি লাগছে, একটু রেস্ট করে তারপর আমি খাবো। তখন আমার স্বামীর চোখে মুখে কি একটা আনন্দ দেখলাম। আমার শাশুড়ি আমাকে এসে বলল, বৌমা একটু রেস্ট নাও। তারপর আমার স্বামীকে ডেকে নিয়ে গেল। আমি রুমের লাইট অফ করে তাদের পিছনে চুপি চুপি গেলাম। আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে, কি রে, কাজ হয়েছে? আমার স্বামী তখন তার মাকে বলল, 4-5 ঘন্টা পর রক্তক্ষরণ শুরু হবে, তুমি দ্রুত ওকে ওই স্যুপটা খাইয়ে দাও, তাহলে ও ঘুমিয়ে পড়বে। তারপর ওদের কথা বন্ধ। এসব শুনে আমার হাত পা অবশ হয়ে আসছে। আমি তখন ভাবলাম, এরা আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য এত বড় প্ল্যান করলো। আমি তখন রুমের ভিতর যাই। রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। তারপর আমি আমার মাকে ফোন দিয়ে সবটা জানালাম। আমার মা বলল, তুই রুমের ভেতর দরজা আটকে চুপচাপ বসে থাক, আমরা তোকে নিতে আসছি। আমরা না আসা পর্যন্ত রুমের দরজা খুলবি না। তখন ডাকাডাকি শুরু করলো। তখন আমি চুপ ছিলাম। তারপর অনেক ডাকাডাকির পর আমি বললাম, আমার খুব খারাপ লাগছে, তাই আমি চুপ করে ঘুমাচ্ছি। সে বলল, দরজা খোলো। আমি বললাম, দরজা খুলবো না। একটু পর আমার শাশুড়ি এসেও ডাকাডাকি করছে। আমি চুপ করেই থাকলাম। বারবার আমি আমার মাকে ফোন দিতে থাকলাম। আমার মা আর ভাইয়া আমাকে নিতে আসতেছে। এদিকে ওরা ইচ্ছা মতো দরজায় ডাকাডাকি ধাক্কাধাক্কি করছে। একটা সময় আমার মা এসে দরজায় কলিং বেল বাজায়। আমি তখন দরজা খুলি।
আমার স্বামী শাশুড়ি আমার মাকে দেখে হতবাক হয়ে গেল। আমি দরজা খুলেই মাকে জড়িয়ে ধরলাম। আমার শাশুড়ি বলল, বিয়ান আপনি এই সময়ে? আমার মা বলে, কেন, আমি কি আমার মেয়েকে দেখতে আসতে পারি না? তখন আমার মা বলল, আমার মেয়েকে আপনারা কিসের ওষুধ খাওয়াইছেন? তখন আমার শাশুড়ি বলল, আমার ঘরের বউকে কি আপনার কথাই চালাতে হবে? সেই মুহূর্তেই আমার মায়ের সাথে আমি বাপের বাড়ি চলে আসি। তার 1 মাস পর আমার স্বামী আমাকে আনতে যায়। কি মিষ্টি কথা! তার ব্যবহার এত অমায়িক ছিল, আমি বুঝতেই পারিনি যে এটা তার একটা চাল। আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই। শাশুড়ির সাথে আবার কয়দিন টিকতে পারি। তখন আমার 6 মাস চলে। চেকআপের কথা বলে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। মেডিকেলে যাবার পর ডক্টর আমাকে একটা ইঞ্জেকশন দেয়। তারপর আমি আর কিছু বলতে পারি না। যখন আমার সেন্স আসে তখন দেখি আমি মেডিকেলের বেডে শুয়ে আছি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। একটু পরে যখন নার্স আসলো, নার্সকে তখন জিজ্ঞাসা করলাম আমার কি হয়েছে। নার্স তখন বলল, আমাকে অ্যাবর্শন করা হয়েছে। তখন শুধু আমি কাঁদতে থাকি। নার্সকে তখন আমি কান্না করতে করতে বললাম, আমার বাচ্চা অ্যাবর্শন করতে কে বলেছে? নার্স বলে, আপনার শাশুড়ি এবং আপনার স্বামী। এই বাচ্চাটা নাকি অবৈধ সন্তান, এটা নাকি আপনার স্বামীর না, এজন্য সে অ্যাবর্শন করতে বলেছে। মানুষ কিভাবে এত বদলে যেতে পারে? সে নিজের বাচ্চাকেই অস্বীকার করলো। আমাকে সেদিনই মেডিকেল থেকে ছেড়ে দেওয়া হলো। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি শুধু কেঁদেছি। তারপর আমার বাবা মা এসে আমাকে নিয়ে যান। পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ টাকা খেয়ে তাদের পক্ষেই কথা বলেছে। আমার শরীর সুস্থ হওয়ার আগেই আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। আমি বুঝতে পারলাম না এসবের কারণ কি। তারপর আমিও সাইন করে দেই। তার কয়েক মাস পর জানতে পারি এক বড়লোকের মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে। আসল কাহিনী তখন আর বুঝতে বাকি রইল না। আমি থাকলে তো আর বিয়ে করতে পারতো না, বাচ্চা চলে আসলে তো আর কখনোই পারতো না। তাই এত বড় নোংরা খেলাটা খেললো তারা। আমি কোনো দাবি নিয়ে যেতাম না তাদের কাছে। কেন তারা আমার সন্তানকে মারলো? আমাকে যদি আগে বলে দিত তাহলে আমার সন্তানকে নিয়েই আমি চলে আসতাম। আমাকে ভালো লাগে না বললেই তো হতো। কিন্তু তারা আমার জীবনটাকে পুরোই নষ্ট করে দিল। আমি পরে এটাও জানতে পারি তারা আমার সন্তানটাকে কেটে কেটে বের করেছে। ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেন এত কষ্ট দিল তারা? আল্লাহ যেন ওদের কোনোদিনও ক্ষমা না করে।